আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য মরে যাচ্ছে ফিফা। তো ফিফা ব্রাজিলকে সুবিধা দেওয়ার জন্য মরে যাচ্ছে না কেন? তো সেই জুজু বাবার একটা কার্ডস আছে আর্জেন্টিনা মেসির উপর, কিন্তু প্রবলেমটা হচ্ছে জুজু বাবা হচ্ছে বাইরের তান্ত্রিক আর মেসি হচ্ছে মাঠের তান্ত্রিক, মাঠের ম্যাজিক। শিরায় শিরায় রক্ত, আর্জেন্টিনার ভক্ত, কাপ জিতুক বা না জিতুক ভালোবাসা থাকবে। চিরক্ষত। ওই বলে দিল, দেখছেন? এটা নিয়ে কোনো ডাউট এটা নেই। হচ্ছে আর্জেন্টাইন ফ্যানের যেটা ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে তো এটাকে এদিকে টানিস না। এখন বিষয়টা হচ্ছে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের খেলা আমরা সবাই মোটামুটি জানি। তবে মূলত জাপানের সাথে ব্রাজিল জিতে যাওয়ার পর আর্জেন্টাইন ফ্যানদের কইলজা মনে হয় যেন এখন খালি পুড়তেছে। কারণ ওইদিন জাপান যখন প্রথম গোলটা দিছিল, আমার বন্ধু আমাকে ফোন দিছে, দোস্ত বিদায়, টাটা, বাই বাই, গুড বাই। পরে যখন লাস্ট পর্যন্ত মানে ও কিন্তু আর রাতে খেলা দেখে নাই, পরে আমি তো পুরো খেলা দেখেই উঠছি। পরে আমি রাতের 1:30টার দিকে করে ফোন দিছি, মামা খেলা দেখছিস? আর্জেন্টিনা তো জ্বলে গেছে, জাপান তো বাদ। ও তখন ঘুমের ঘরে উঠা হাট করে কি বললিস বা ব্রাজিল জিতছে। তো মামা ওই কাহিনীটা একটু বলো না। ঠিক আছে, বলো। হয় হয় এরকম। আমরা আসলে ঘটনা হয়েছে কি, ব্রাজিল আর জাপানের খেলাটা শুরু হয়েছে রাত 11টায়। যদি 11টায় শুরু না হয় 12টায় শুরু হইতো তাহলে অঘটন ঘটতো, কারণ ওই দিন সবই অঘটন ঘটছে। এরপরে প্যারাগুয়ে জার্মানির লালটন ধরায় দিছে। এরপরে হচ্ছে মরক্কো নেদারল্যান্ডের বিদায় করে দিল। একজন ভবিষ্যৎবাণী করছিল না, কে একজন, কোন একজন ব্যাংকের ওই তো সেরা একজন ব্যাংকের একজন করছে, তারপর আর একটা প্রতিষ্ঠান যারা কিন্তু মানে গত বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে থেকে তারা পরিসংখ্যান করে ফেলছে যে যে এবার নেদারল্যান্ডস বিশ্বকাপ জিতবে। নেদারল্যান্ড বিশ্বকাপ আর জিতবে। ওরা 32 থেকে বাদ। বাদ, রাউন্ড অফ 32 থেকেই বাদ। তো বলা যাইতে পারে এই বিশ্বকাপটা কিন্তু অঘটনের একটা বিশ্বকাপ, খুব খুবই বেশি। স্বাভাবিক, কারণ এর মধ্যে আমরা দেখছি যে জার্মানি বাদ পড়ে গেল, নেদারল্যান্ডস বাদ পড়ে গেল, আর উরুগুয়ে তো একদম গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে। সৌদি আরবের বাদটাও আপসেট। কেপ ভার্দে এখন উঠে যাবে, সৌদি আরব বাদ। সৌদি আরবকে আসলে আমি ওভাবে ধরবো না, কারণ 2000 কাতার বিশ্বকাপে 2022 সালে ওরা আসলে যে প্রথম ম্যাচটা আসলে একটা ফ্লুক ছিল বলতে গেলে, কারণ আর্জেন্টিনা প্রথমে গোল দিছিল, কিন্তু মানে বাই হুক আর বাই হুক দুইটা গোল দিয়েছে, দুইটা গোলে অফসাইডে বাতিল হয়ে গেছে। সো ওদিন ভাগ্যটা খারাপ ছিল, কিন্তু আর্জেন্টিনা পরে কেমন খেলছে আমরা সবাই সেটা আচ্ছা দেখছি। বন্ধু, আমার এখন কাছে যাই হোক, আমরা এখন না যে না বিষয় ছিলাম। বন্ধু, আমার কাছে এখানে একটা কথা আছে বুঝছো। মানে এটা হলো অনেকদিন ধরে আমি চিন্তা করতেছি। এই যে বাসায় আমাদের বাংলাদেশের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে না, যে আমার কাছে মনে হয় ব্রাজিল যখনই ওয়ার্ল্ড কাপ জিতে তখনই হয়ে যায় ফুটবল গ্রেটেস্ট শো অন দা আর্থ। আর যখনই আর্জেন্টিনা জিতে তখনই বিতর্ক। মানে মেয়েরা স্বপ্ন দেখলেই সুইট, আর ছেলেরা আপনারা বাকিটা বুঝে নেন যে কি। মানে আচ্ছা, এটার সমস্যাটা কি? এখন সব থেকে বড় জায়গাটা হচ্ছে 1978 সালের বিশ্বকাপ নিয়ে একটা বিতর্ক আছে। আচ্ছা, এরপরে আমাদের দিয়াগো ম্যারাদোনা, প্রয়াত শ্রদ্ধেয় দিয়াগো ম্যারাদোনা, তিনি 1986 তে 86 তে। কাপ জিতাইলো। বাট তার ওই কাপটা সবথেকে বিতর্কিত জিনিস কি ছিল? হ্যান্ড অফ গড। সো বিতর্ক তো এটা থাকবেই। তখন যদি এটা ভিআর প্রযুক্তি যদি ওই সময় থাকতো, বা রেফারিরা বা ওই সময় যদি আরো বেশি প্রযুক্তিগত হতো, তাহলে কিন্তু আসলে ওই সময় আর্জেন্টিনা কাপটা জিততো কিনা সেটা একটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। সেটা আমি আমার বন্ধুর কাছেও জিজ্ঞেস করতেছি। আর কাতার বিশ্বকাপে আমরা যদি দেখি আহারে, যে এটা কেন বিতর্ক হয়েছে, যে লিওনেল মেসি প্রতিটা ম্যাচে পেনাল্টি পাইছে, এবং আর্জেন্টিনা যে কয়টা ম্যাচ জিতছে সবগুলো ম্যাচে আর্জেন্টিনা পেনাল্টি পাইছে। সেটা আমরা যদি একদম কোয়ার্টার থেকে দেখি, কোয়ার্টার, সেমিফাইনাল, এমনকি ফাইনাল। সো বিতর্ক থাকবেই, বিতর্ক নিয়েই আসলে একটা দল চ্যাম্পিয়ন হয় বা যাই হোক না কেন। সেটা হয়তো বা ব্রাজিলের ক্ষেত্রেও ছিল, বা অন্যান্য যারা জিতছে সবার ক্ষেত্রেই টুকটাক বিতর্ক থাকে। সো দেখা যাক, আমরা বিতর্ককে ছাপাই। এখন আমরা ওর কাছেই চলে যাই, যে ও কিন্তু অলরেডি বুকটা জ্বলে পড়ে ছারখার আঙ্গার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না যে শালার এটা ডিফেন্ডটা আমি কেমনে করব। এই যে ডিফেন্ডটা না পারা, তার মানে বোঝা যাচ্ছে যে সাইলেন্ট। তার মানে কি মৌনতাই সম্মতির লক্ষণ। বন্ধু এবার তুমি বলো, আমরা ওদিকে আর না গিয়ে আমরা কেপ ভার্দের দিকে যাই। আচ্ছা কেপ ভার্দের দিকে আমরা চলে যাব। এখন তার আগে কিছু কথা বলে নি যায়। অলরেডি এই ওয়ার্ল্ড কাপে এই আর্জেন্টিনার কেপ ভার্দের ম্যাচের জন্য কেপ ভার্দেকে আগায় রাখছে তান্ত্রিক জুজু বাবা, দা ফেমাস জুজু বাবা। হ্যাঁ, ইংল্যান্ডের কিন্তু সেই হ্যারিকেনের ওপর জুজু বাবার একটা কার্স ছিল, যে কারণে ঘানার বিপক্ষে হ্যারিকেন গোল করতে পারেনি, কিন্তু ডিআর কঙ্গোর বিরুদ্ধে কিন্তু দুইটা যে গোল করছে, এটা টোটাল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। সেকেন্ড গোলটা তো কোনো কথা না, অসাধারণ গোল করছে হ্যারিকেন। তো সেই জুজু বাবার একটা কার্স আছে আর্জেন্টিনা মেসির ওপর, কিন্তু প্রবলেমটা হচ্ছে জুজু বাবা হচ্ছে বাইরের তান্ত্রিক আর মেসি হচ্ছে মাঠের তান্ত্রিক, মাঠের ম্যাজিক। সো মাঠের ম্যাজিকের সাথে বাইরের তান্ত্রিক কাজ করবে না, এটা আমাদের চাহিদা। বাট ভয় তো লাগে, ভয় লাগতেছে। কারণ হচ্ছে কত জার্মানি, কিছু তো ঘটে যাচ্ছে, হ্যাঁ হয়তো জার্মানি লাগবেই। হচ্ছে প্যারাগুয়ের সাথে খেলা হলো, একটা আপসেট হয়ে গেল, প্যারাগুয়ে চলে গেল। ব্রাজিল জাপানের ম্যাচে আপসেট হয়ে গেল, জাপান চলে গেল। হুম। আপত্তি আছে নাকি? হ্যাঁ, তারপর? আপত্তি আছে আমার বন্ধু। আচ্ছা, ওই না না, ওটা ম্যাচটা আপসেট আবার না। ঘুরে ফিরে যদি ওই ম্যাচটাও যেহেতু আনে, ওই ম্যাচটাতে আপনারা সবাই দেখছেন যে
আনচেলত্তিকে কেন নকআউট কিং বলা হয়? আনচেলত্তি সেটা দেখা দিছে যে গোল খাওয়ার পরেও যে টেনডেন্সিটা হুম, এবার পুরো বিশ্বকাপটা আপনারা খেয়াল করে দেখেন যারা ছোট, ছোট দলগুলা যারা যেমন প্যারাগুয়ের কথাই বলি না কেন কিংবা আমরা মরক্কোকে আমরা ছোট দল বলতে পারব না। কারণ তারা আসলে গত বিশ্বকাপে কাপের সেমিফাইনাল গেছে। সো সেমিফাইনালিস্ট তারা ছোট দল না। কিন্তু ১ম এ গোল খাওয়ার পর মানে বলতে গেলে কি ম্যাচের শেষ দিকে গোল খাইছে। ৭২ মিনিটে মরক্কো গোল খাওয়ার পর তারা কামব্যাক কইরা আরো ৩০ মিনিটস খেলা পেনাল্টি থেকে নেদারল্যান্ডসরে হারাইছে। সো মানে দলটার যে আত্মবিশ্বাস, ওই আত্মবিশ্বাসটা তারা হারায় নাই। তারা ম্যাচ থেকে নিজেদেরকে আগেই ছিটকে যাইতে দেয় নাই। তারা শেষ পর্যন্ত লড়াই করছে। ঠিক সেম কেসটা হইছে ব্রাজিল আর জাপানের বিপক্ষে ম্যাচে। প্রথমার্ধে গোল খাওয়ার পর ব্রাজিল কিন্তু আসে নাই। ব্রাজিলের ঘরে কোনো গোল আসে নাই। কিন্তু আনচেলত্তি দ্য মাস্টারমাইন্ড বস তাকে যে নকআউট কিং বলা হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ যে একদম তিনি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত তিনি চান যে প্লেয়ারদের মন মানসিকতা যেন ঠিক থাকে। প্লেয়াররা যেন তাদের কোনোমতে ভেঙে না পড়ে তিনি ওইভাবেই। মেইন কথা হচ্ছে কি তিনি প্লেয়ারদের থেকে যে প্লেয়ারদের নিজস্ব যে সত্তাটা উনি সেটাকেই বের করে দেখাইছে লাস্ট 45 মিনিটস এবং সেটা কিন্তু আপনারা দেখছেন এবং যার কারণে ব্রাজিল কিন্তু জিততে পারছে। এই যে আনচেলত্তি মাস্টার ক্লাস দেখাইছে, স্কালোনিও এখানে একটা মাস্টার ক্লাস দেখাইছে। অলরেডি দেখায় ফেলছে। আমরা অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না, এটা পর্দার আড়ালে আছে। আর্জেন্টিনার যে প্রস্তুতি ম্যাচগুলো স্পেশালি তারা খেলছে, তারা কিন্তু অনেক দুর্বল প্রতিপক্ষের ক্ষেত্রে খেলছে। যারা মৌরিতানিয়া। হ্যাঁ, যারা হচ্ছে লো ব্লক ডিফেন্স খেলে অভ্যস্ত। মরিতানি কারণ অ্যাটাকিং টিমের সাথে তো আর্জেন্টিনা খেলেই। এই কোপা আমেরিকা খেলে আসছে, কলম্বিয়ার সাথে জিতছে। তারপর হচ্ছে ইয়ের সাথে খেলছে। তো ওরা তো অলরেডি অ্যাটাকিং টিমের অ্যাটাক কিভাবে ভাঙতে হবে এটা ওদের জানা। এখন ওদের জানতে হবে যে লো ব্লক কিভাবে ভাঙতে হবে। আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতেছি লো ব্লক, মিড ব্লক এই টিমগুলো কিন্তু খুব ভালো করতেছে। স্পেশালি লো ব্লকের টিমগুলো বলা যেতে পারে। কারণ সেদিক থেকে দেখলে তো তোর ডিআর কঙ্গো মারাত্মক বা রাউন্ড অফ 32 থেকে বাদ গেছে। প্যারাগুয়ে লো ব্লক দিয়ে জার্মানিকে হারায় ফেলছে। তাই না? কাউন্টার অ্যাটাকে। এখন তোর প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা যে লো ব্লকটা যাতে ভাঙতে পারে এই জন্য আর্জেন্টিনা আগের থেকেই সেই প্র্যাকটিস গুলো করছে। তবুও আর্জেন্টিনার জন্য টেনশন এখানে মোটেও আছে কারণ এই কেপ ভার্দে শুধুমাত্র গোল ঠেকায় না, তারা গোল দিতেও জানে। সেটা কিন্তু উরুগুয়েতে প্রমাণ করছে। ২ গোল তারা ব্যাক করছে। তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠবে। এখন কোনো একবার যদি ওরা কাউন্টার অ্যাটাকে উঠে একটা গোল দিতে পারে তাহলে আর্জেন্টিনার জন্য বিশাল একটা মানে একটা গোল শোধ করে অনেক কষ্ট। আরেক গোলের লিড নেওয়া তো আরো ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়াবে। তবে এই ম্যাচে মার্টিনেজেরও হয়তোবা পারফরম্যান্স করতে হইতে পারে। গত ৩ ম্যাচ করে নাই। এই ম্যাচে হয়তোবা ট্রাই ব্রেকারে যদি ম্যাচ পৌঁছায় তাহলে হয়তোবা করতে হতে পারে। কিন্তু আমার মনে হয় না ওই পর্যন্ত যাবে। কারণ যেহেতু আর্জেন্টিনা জর্ডান ম্যাচ থেকেই কেপ ভার্দের বিপক্ষে খেলবে, এটা জেনে তারা জর্ডান ম্যাচে নামছে। এই কারণে জর্ডান ম্যাচে তারা কোনো গোল ওপেন প্লে থেকে দেয় নাই। সব সেট পিস থেকে দিচ্ছে। তারা সেট পিস প্র্যাকটিস করছে। যে আমরা সেট পিসটা প্র্যাকটিস করি। কারণ কেপ ভার্দের সাথে এরকম সেট পিস বা এরকম দূর থেকে শুট করে বা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বের করে বা মিড লাইন ব্রেক করে বা মেসির ম্যাজিক এরকম কিছু একটা লাগবে। এরকম লো ব্লক ডিফেন্স গুলো ভাঙতে। আচ্ছা, তোর এই কথার পর আমার একটা জিনিস হঠাৎ করে মাথায় ক্লিক করলো। সেটা হচ্ছে আচ্ছা, এই যে ও যে ১ম একটা কথা বলল, আপনারা খেয়াল করে দেখবেন যে ছোট, ছোট দলগুলোর বিপক্ষে খেলছে যারা লো ব্লক ডিফেন্স এ খেলে। আচ্ছা, আর্জেন্টিনা বাই হুক অর বাই ক্রুক কিভাবে জানতে পারলো যে তাদের সাথে এইগুলাই গ্রুপ পর্বে খেলা পড়বে? না, না পড়তে পারে। ওয়ার্ল্ড কাপে সবকিছুর জন্য প্রস্তুতি নিয়ে তাই আসে বলে আর্জেন্টিনার একটা যদি চ্যাম্পিয়ন। লাস্ট না, 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 না বন্ধু, লাস্ট যে কয়টা এখানে ম্যাচ তুমি খেলছে, আইসোই না। আর্জেন্টিনা লাস্ট যে কয়টা ম্যাচ খেলছে, একটা বড় দলের সাথে খেলে নাই যারা অ্যাটাক করতে পারে ডিরেক্ট মানে সব দিক থেকে। আচ্ছা, তারা এমন টিমগুলোর সাথেই মানে খেলছে যারা টোটালটাই আসলে ওয়ার্ল্ড কাপে লো কোনো ব্লকে খেলছে। সো কোনো বড় দল ছোট দল নাই। ওয়ার্ল্ড কাপে কোনো বড় দল ছোট দল নাই। জার্মানি আর প্যারাগুয়ে আগায় রাখছিলাম কাকে আমরা? এখন জার্মানিকে। বাট জার্মানির প্যারাগুয়ে দেখো দেখাই দিছে এরা জিতে কিন্তু গেছে। আসলে খুব বেশি যে আসলে ইভেন খেলতে পারছে আজকে পর্তুগাল কলম্বিয়ার ম্যাচে এলিট মিডফিল্ড নিয়ে পর্তুগাল নামছে। নামছে। কলম্বিয়া সেখানে মিড ব্লক দিয়ে পর্তুগালকে অলমোস্ট হারায় ফেলছে। ওখানে যে কলম্বিয়া ড্র করছে এটা কলম্বিয়ার ভাগ্য। মানে পর্তুগালের ভাগ্য, সরি। কলম্বিয়া তো ভাগ্য খারাপ যে ওরা জিততে পারে না ম্যাচটা। বাট পর্তুগালের ভাগ্য ভালো যে ম্যাচটা ওরা হারে নাই। কিন্তু এটা আসলে বলা যায় না যে কোনো টিম ছোট, কোনো টিম বড়। এটা বলা যায় না। এখন পর্যন্ত ফ্রান্সও সেই অনুসারে তাহলে কাউকে ফেস করেনি। ফ্রান্সের যে টিম, ফ্রান্সে যাদের ফেস করা উচিত, কারোর সাথে ফেস করে নাই। ইভেন স্পেন, অস্ট্রিয়া থেকে শুরু করে স্পেনের মতন টিমও এখনো কারো ফেস করেনি। স্পেন কিন্তু জানাতানো টিম না, ইউরো জিতা টিম। 2024 ইউরো চ্যাম্পিয়ন হওয়া একটা টিম কেপ ভার্দের সাথে ৯০ মিনিট না ৯৫ থেকে মানে প্রায় ১০০ মিনিট ইনজুরি টাইম ধরে মোটামুটি ১০০ মিনিট তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে একটা গোল দেওয়ার জন্য। একটা গোলের জন্য তারা ফ্রাস্ট্রেটেড করে ফেলছে। উরুগুয়ে বিদায়, সৌদি আরব বিদায়, কোনো কথা নাই। সুতরাং কাবু ভের্দে এতটা ছোট না, কারণ লো ব্লক তো শুধু লো ব্লক না, ওদের ডিফেন্সে একটা শৈল্পিকতা আছে।
যখনই কোনো প্লেয়ার মানে ওরা তো উইংটা ছেড়ে রাখে, উইং ২ টাই ছেড়ে রাখে। যখনই কোনো প্লেয়ার ঢুকতে যায় ওরা ওর সাথে লেগে যায়। মানে এটা একটা খুবই ফ্রাস্ট্রেটিং করে ফেলে। কন্টিনিউয়াসলি প্লেয়ারকে মার্ক করে না। কন্টিনিউয়াসলি ১১ জনই গোলের সামনে আশেপাশ দিয়ে ঘুরতে থাকে। একটা chaos এর মাধ্যমে একটা গোল করাটা খুব একটা বেশি ঝামেলা হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার জন্য। এখানে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এরা মিডফিল্ডেও খেলা হবে না। খেলা হবে কেপ ভার্দের ডিফেন্সের বক্স যে ডি টা থাকে ডি এর আগে খেলা হবে। ডি এর আগে যতক্ষণ পারে আর্জেন্টিনা খেলবে, কেপ ভার্দে ওখানে কোনো মাথা ব্যথার কারণ নেই। ওরা হয়তো বা উঠলে উঠতে পারে, তবে ওরা উপরে উঠতে পারে, এটা ওরা দেখাইছে। সৌদি আরবের ম্যাচেও দেখাইছে, উরুগুয়ের ম্যাচেও দেখাইছে যে হ্যাঁ ওরা কাউন্টার অ্যাটাকে উঠতে পারে। তবে আমার মনে হয় না আর্জেন্টিনার বিপক্ষে ওরা কাউন্টার অ্যাটাকে উঠবে। ওরা যতক্ষণ পারবে ওই ডি এর মধ্যেই থাকবে এবং এই এখন হাই ব্যাকলাইন নিয়েই খেলবে। আচ্ছা, বুঝতেছি যে হিমেল অনেক বেশি চিন্তিত, খুব ভয়ে আছে, এটা আসলে বোঝা গেছে। এখন বিষয়টা হচ্ছে এটা না। বিষয়টা হচ্ছে এই যে সবাই যেটা বলাবলি করতেছে, ফেসবুকে বলি বা যেখানেই যাই বলি না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে বলি, সেখানে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার রোড টু দ্য ফাইনাল সেটা অন্যান্য যেকোনো টিম থেকে অনেক ইজি। বাট এখন আমার কথা হচ্ছে যে যেহেতু ওদের এই গ্রুপ পর্বের ম্যাচটা তো সম্পূর্ণ এটা হয়েছে ড্র এর মাধ্যমে। কিন্তু বাকি যে ফিকশন গুলো যে সাজানো হয়েছে, ফিক্সচার গুলা, সেগুলো কিন্তু সাজানো হয়েছে, সেগুলো ফিফা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সাজাইছে। আচ্ছা, এই এখন প্রশ্নের এখন আমার একটা এখন আমার আমার কথা হচ্ছে আমার একটা যে না, কাউন্টার প্রশ্ন আছে। আমার না, না, কথা না, হচ্ছে না। আমার এখানে একটা কাউন্টার প্রশ্ন আছে। না না, এখন নিতেই হবে আমার কাউন্টার প্রশ্নটা। হ্যাঁ, বলেন। কাউন্টার প্রশ্ন নিতেই আচ্ছা হবে। বলেন। আচ্ছা, পর্তুগাল যে এরকম কলম্বিয়ার হিজড়ার মতো করতেছিস কেন বল? কলম্বিয়ার সাথে ড্র করলো। হ্যাঁ, পর্তুগাল যে কলম্বিয়ার সাথে ড্র করলো। হুম। ড্র করছে না? এই করছে? কারণেই তো পর্তুগাল সেকেন্ড টিম হয়ে উঠছে। হ্যাঁ, বলছে। কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। হইছে। এখানে আর্জেন্টিনার দোষটা কোন জায়গায়? এখানে তো না, আর্জেন্টিনার আর্জেন্টিনার কোনো দোষটা কোন দোষ জায়গায়? নাই। কিন্তু কোন আমার দোষ? কথা হচ্ছে যে দেখ, আচ্ছা, জাপ আর্জেন্টিনা গ্রুপ পর্বে মোটামুটি যাই হোক, নকআউট এর ১ম ম্যাচটা হচ্ছে কেপ ভার্দের সাথে। এবং যত শক্তিমান কেপ ভার্দে হোক না কেন, আর্জেন্টিনা যে এই ম্যাচটা জিতবে এটাতে কোনো সন্দেহ নাই। তারপরে কার সাথে রাউন্ড অফ 16 এ হয় মিশর আর নাইলে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া আর মিশর এই দুটার সাথেও চোখ বন্ধ করে যার সাথে খেলা পড়বে আর্জেন্টিনা জিতবে। কোয়ার্টার ফাইনালে গিয়া কে পড়তে পারে? কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া। কলম্বিয়া। এই কলম্বিয়ার সাথে যদি আমরা লাস্টের কোপা আমেরিকা দেখি, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারায় কিন্তু আর্জেন্টিনা জিতছে। সো এই ম্যাচটাও আর্জেন্টিনা জিতা যাবে। তো দেখ ৩ টা সেমিফাইনাল, ম্যাচ, সেমিফাইনাল, সরি এই তো সেমিফাইনাল। এখন সেমিফাইনাল। এই ৩ টা ম্যাচ জেতার পর মেইন হচ্ছে হলো সেমিফাইনাল। হ্যাঁ। যদি সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল যদি টিকা থাকে, সেই ক্ষেত্রে এটা একটা বিশ্ব আমার রেকর্ড হয়ে বন্ধু কিন্তু যাবে। বলতেছে সেক্ষেত্রে একটা সহজ ম্যাচ আমরা পেতে যাচ্ছি। সেই ক্ষেত্রে কারণ তুমি জীবনে কোনোদিন সহজ ম্যাচ পাবা ব্রাজিল না। আর্জেন্টিনা কারণ ব্রাজিল আর্জেন্টিনা সহজ ম্যাচ হবে। কোনোদিনও সহজ ম্যাচ হবে না। এটা অসম্ভব। এটা টোটালি ইম্পসিবল। মানে ব্রাজিল আর আর্জেন্টিনা, হ্যাঁ, এই লাস্টে যে ব্রাজিল যে ৪-০ গোলে হারছিল আর্জেন্টিনার সাথে, সেই ম্যাচটার সাথে আপনি বর্তমান মানে সেই ম্যাচের টিমটার সাথে আপনি বর্তমান ব্রাজিল টিমটাকে মিলান, দিস ইজ নট সো ইজি। এটা অনেক টাফ। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে পরপর ৩ টা ম্যাচ খেলবে আর্জেন্টিনা, তার জন্য রাস্তাটা কিন্তু অনেকটা সহজ। তুই অন্যান্য টিমগুলোরটা দেখ, দেখ তাদেরগুলা কিন্তু অনেক টাফ। অনেক টাফ না, যেমন এটা তুই দেখ, এটা দেখ গ্রুপে উঠে আসছে। ব্রাজিলের এখনই বাদ হয়ে যাওয়ার একটা চান্স আছে, সেটা হচ্ছে যে নরওয়ে। যাদের সাথে বিশ্বকাপ মানে যাদের সাথে এখনো পর্যন্ত ব্রাজিল কখনোই জিততে পারে নাই। তাদের সাথে ১৯৯৮ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হারছিল। আর এর আগে ৩ টা আ ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল, সেগুলোতে হচ্ছে হলো গিয়া আপনার একটা হারছে আর ২ টা ড্র করছে। তার মানে কি ব্রাজিল আজ পর্যন্ত কোনোদিন নরওয়ের সাথে জেতে নাই। এমন একটা দলের সাথে ওদের তোমার নকআউট পর্বে খেলা পড়ছে রাউন্ড অফ 16 এ। আর্জেন্টিনা কি আর্জেন্টিনা? কেপ ভার্দের সাথে, যারা ফর দ্য ফার্স্ট আরে টাইম ইন হিস্ট্রি দলটা আরে বাবা, বিশ্বকাপে কেপ আসছে। ভার্দের সাথে তো আমাদের পড়ার কথা ছিল না। আমাদের তো পড়ার কথা ছিল উরুগুয়ের সাথে। এখন আমরা এখন এখন বিয়েলসার এখন দল ওকে, উরুগুয়ের সাথে এখন খেলবো। মার্সেল বিয়েলসার দল, এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি। এই যে বিয়েলসার দল, তারা যে তোমার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় করছে, বিয়েলসার এই দলটা আজকে কালকে না, অনেক দিন যাবত, বেশ অনেক মাস ধরেই তাদের কোচের সাথে কিন্তু তাদের খেলোয়াড়দের যে একটা একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব চলতেছিল। চলতেছে। হ্যাঁ, এই নিউজ সো ছিল। এই জিনিসটা যদি একটা টিমের মধ্যে যদি এটা থাকে, জীবনে কোনোদিন সেই টিম ভালো করতে পারে নাই। না, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ডিফারেন্ট, এই কারণে আর্জেন্টিনা ২০২২ এর ওয়ার্ল্ড কাপ জিতছে। এবারও ওয়ার্ল্ড কাপ জিতবে, কোনো সমস্যা নাই। তবে এবার আমার যেটা মনে হচ্ছে যে আর্জেন্টিনার একটা ম্যাচের কথা আমি মনে করাই দিতে চাই। সেটা হচ্ছে ২০১৪ সাল। আমি তো এটা কইলামই। না, না, ২০১৪ সালে একটা ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা গ্রুপ পর্যায়ের ম্যাচ ছিল ইরানের সাথে। তার আগে আর্জেন্টিনা অলরেডি ২ টা ম্যাচ জিতে গেছিল। বসনিয়ার সাথে খেলা ছিল এবং তার আগে আরেকটা টিমের সাথে খেলা ছিল। ওটাতে অলরেডি জিতে গেছিল। নাইজেরিয়ার সাথে মনে হয়। না, 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 বসনিয়ার সাথে শুধু জিতছিল। নাইজেরিয়ার সাথে পরে খেলা ছিল। ইরানের সাথে তার আগে একটা ম্যাচ ছিল। ইরান ওইবার ১ম বার ওয়ার্ল্ড কাপে আসছিল মেবি। এর আগেও আসতে পারে। ২০১৪ তে আমি ১ম ইরানকে আরকি ওয়ার্ল্ড কাপে দেখি।
তো ইরান সেবার হচ্ছে লো ব্লক ডিফেন্স করতেছিল। 89 মিনিটে আমার স্টিল মনে আছে, রাত্রেবেলা আমি ঘুমায় খেলা মানে আমার তোর বয়স কত আব্বা, ছিল রে? আমার বয়স কত ছিল বন্ধু? আমার বয়স ছিল এই তো ক্লাস 10 এ যতটুকু থাকে আরকি, 11 10 এ। এই তো 16-17 বছর বয়স ছিল ওই সময়। তো ওই টাইমে হচ্ছে আমি দেখলাম যে 89 মিনিটে 0 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থেকে মেসির একটা করা শুটে ইরানের বিপক্ষে গোল পায়া ইরানের সেই লো ব্লক ডিফেন্স ভাঙছে। তো আর্জেন্টিনা এই লো ব্লক ডিফেন্স গুলো ভাঙতে পারে এবং আর্জেন্টিনার পক্ষে এটা পসিবল লো ব্লক ডিফেন্স গুলো ভাঙা, এবং কেপ ভার্দের বিপক্ষে ওরা এই লো ব্লক ডিফেন্স ভাঙবে। কিন্তু যেইভাবে আমার বন্ধু বর্ণনা দিল যে হ্যাঁ আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য ফিফা একদম মরে না, যাচ্ছে, আমি না এটা না দাঁড়াও, একবারও বলি নাই। তুমি যখন আমি বলছিলে এইটা বন্ধু একবারে তুই যখন বলি বলছিলি, নাই। বন্ধু কিন্তু তুই যখন বলছিলি তখন আমি কথা বলিনি, একটু একটু শোনো। আচ্ছা বলো। হ্যাঁ আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য মরে যাচ্ছে ফিফা, তো ফিফা ব্রাজিলকে সুবিধা দেওয়ার জন্য মরে যাচ্ছে না কেন? নেইমারও তো ফুটবলের যুবরাজ, তো প্রিন্সকে কিছু দিতে হবে না? মানে প্রিন্সকে কিছু দেওয়ার কোনো নাই ফিফার কিছু? আমি এটা বুঝলাম না। আমি এটাও বুঝলাম না যে স্পেনের গ্রুপে কে করতেছে কেপ ভার্দে, স্পেন কেন কেপ ভার্দেকে নিয়ে খেলতে পারলো না? আমার এটাও মাথায় ঢুকলো না। মানে স্পেন কেপ ভার্দের সাথে ড্র করলো, উরুগুয়ে সৌদি আরবের সাথে ড্র করলো। ভাই উরুগুয়ে সৌদি আরবের সাথে কেন ড্র করবে? উরুগুয়ে সৌদি আরবের সাথে জিতবে। প্যারাগুয়ে জার্মানির সাথে কেন হেরে যাবে? জার্মানি কেন হেরে যাবে প্যারাগুয়ের সাথে? প্যারাগুয়ে তো মানে ইভেন লাতিন আমেরিকার যে টিম প্যারাগুয়ে, সে তো অনেক নিচের দিকের টিম প্যারাগুয়ে। প্যারাগুয়ের তো কোপা আমেরিকা ইভেন সবাই বলে যে কোপা আমেরিকা কি, এই যে রোনাল্ডো একটা তার একটা স্টেটমেন্ট ছিল যে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া কিছু নাই। বাট সে কলম্বিয়ার সামনে পর্তুগালের মানে হাঁটু কাঁপতেছে। জার্মানি প্যারাগুয়ে মানে এখানে কিন্তু লাতিন আমেরিকা তাদের খেলা দেখায় দিচ্ছে যে ভাই আচ্ছা, আমরা ফুটবলের বস ছিলাম, আসি, থাকবো। ফুটবল মানে ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা ব্রাজিল মানেই ফুটবল, এটা আচ্ছা। ছাড়া ফুটবল নাই। এখন এই যে আমার আর এই যে বন্ধু যে দাঁড়ান, আর সে আর একটা কথা বলছে যে তারা কেউ কাউকে গড মানে না। ব্রাজিল সবার আগে মানা শুরু করছে এটা। ব্রাজিল মানতো পেলেকে, ব্রাজিল মানতো রোনাল্ডোকে, ব্রাজিল মানে এখন নেইমারকে। কিন্তু না, হ্যাঁ না, মেসির ইমোশনটা ডিফারেন্ট, না। যে মেসি জীবনে সবকিছু জিতছে ক্লাব লেভেলে, কেন নো, নো, ন্যাশনাল লেভেলে নো। পারতেছে না? আমরা মেসিকে যে জন্য জিতবো, আমরা মেসির জন্য খেলবো। মানে একটা প্লেয়ারের অরাই এরকম, মেসির অরাটাই এরকম, তোকে এটা বুঝতে হবে যে একটা গ্যাং আচ্ছা, কালচার চালু করে দিচ্ছে ইউ যে। এখন আমি এই গ্যাং হিউম্যানকে কালচারটা কয়জনের মধ্যে আছে তুই পাস, মানে আর্জেন্টিনার যে গ্যাং কালচার এটা কয়জনের মধ্যে পাওয়া যায় তুই আচ্ছা, বল। এখন আমি একটু আসি। ও যে একটা কথা বলছে যে যুক্তরাষ্ট্র মানে কেন ফিফা আর্জেন্টিনাকে, এইটার একটা রহস্য আছে। কি রহস্য জানেন? গোপন সেটা ভিডিও হচ্ছে আছে মনে হয়। কোনো গোপন ভিডিও না। ফিফার অফিসিয়াল পার্টনারশিপে কারা আছে জানেন? অ্যাডিডাস। আর ও অ্যাডিডাসের মাই স্পন্সর গড। কাদের? আর্জেন্টাইনদের স্পন্সর। এখন আর নাইকি? পুরো বিশ্বের যদি আমরা কথা বলি, নাইকি নাইকি নাকি কে? নাইকি নাই ফিফার সাথে? ফিফার সাথে এবার অ্যাড নাই। নাইকি নাই? না। এবার এটা হচ্ছে অ্যাডিডাস হচ্ছে অফিসিয়াল স্পন্সর। এখন মেইন কথা আসি যে সেটা হচ্ছে যে এই যে অফিসিয়াল স্পন্সর, এখন পুরো বিশ্বটা চলে তো আসলে একটা পলিটিক্স বা একটা বিজনেস। হ্যাঁ, এটা আমরা খেলার তর্কে ধরে নিতে পারি, এরকম কিছু হলে হতেও পারে। বাট আল্টিমেটলি আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই। আর্জেন্টিনা একটা টিম, এমনই একটা টিম যারা মোটামুটি আপনি যদি ধরেন যে ২০১৮ সাল বা ১৯ সাল থেকে তো এই টিমটা। 19। ১৯ সাল থেকে। সো স্কালোনি এমন একটা টিম নিয়ে খেলতেছে যে টিমটার সাথে তার সখ্যতা প্রায় ৬ থেকে ৭ বছরের। যিনি একা এই টিমটাকে ৬-৭ বছর ধরে 8 বছরে, তিনিই মোটামুটি গুছাইতাছে। 8 বছর। সো এই টিমটা যে এত সহজ টিম না, এটা তো কারোরই কোনো ভাবনার কোনো কারণ নাই। অবশ্যই তারা একটা মানে শক্তিশালী টিম। কিন্তু আমি কিন্তু খেলার শুরুতেই বলছি, আমার বন্ধু তো অনেক উত্তেজিত হয়ে গেছে। কারণ আর্জেন্টিনার শিরায় রক্ত না, আর্জেন্টিনার কড়া ফ্যানের ভক্ত। ঠিক আছে? তো ওর তো আসলে জ্বলে কিছু বললেই। তো মেইন বিষয়টা হচ্ছে কি যে খেলার মধ্যে এরকম অনেক মজাই থাকবে, এটা কোনো বিষয় না। কিন্তু মেইন টপিকটা হচ্ছে যে আর্জেন্টিনার এই যে টিম যেগুলো আসলে পড়তেছে, এটা নিয়ে আসলে একটা মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট থাকবে। এটা খুব স্বাভাবিক। অন্যান্য টিমের জায়গায় যেটা নাই, আর্জেন্টিনা সেই সুযোগটা মানে সুবিধাটা তাদের মধ্যে, এইজন্যই আসলে এই সমালোচনাগুলা হচ্ছে। এখন আল্টিমেটলি ফুটবল তো একটা এমন একটা খেলা যেখানে কেপ ভার্দেও এমন হইতে পারে যে পুরা 90 মিনিটস ওই আর্জেন্টিনাকে একদম মানে ওদেরকে দিশেহারা করে ফেলতে পারে। ওদেরকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতে পারে। যেকোনো কিছুই হইতে পারে ফুটবল খেলার এই ফুটবলের মঞ্চে। সো এইটা নিয়ে আসলে এক্সট্রা বা বাড়তি করে কিছু বলার নাই। আর যেহেতু তারা আর্জেন্টিনা, তারা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সদ্যই তারা ২০২২ সালে বিশ্বকাপ জিতছে। সদ্যই বলা যায়। কারণ দেখতে তো ৪ টা বছর পার হয়ে গেল। এই তো সেদিন তারা বিশ্বকাপ জিতলো। আর এখন আরেকটা বিশ্বকাপ জেতার পথে। তো পথটা তাদের জন্য মানে একদম সেমিফাইনাল পর্যন্ত তাদের জন্য হয়তোবা খুব ইজি। কিন্তু
এবার বিশ্বকাপে যে অঘটনগুলা ঘটতেছে, সেই অঘটনগুলা তুলনা করলে কিন্তু আসলে আর্জেন্টিনার সাথে যে কোনো একটা অঘটন ঘটবে না, তুমি কি নিশ্চিত? না, না, এটা বলা যায় না। কারণ বিশ্বকাপ বা এরকম ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা প্রচুর অঘটন দেখছি। অঘটন দেখে দেখেই মানে বড় হইছি। 2018 ওয়ার্ল্ড কাপে ফ্রান্স যখন আর্জেন্টিনাকে মানে বিদায় দিয়ে দিল। আর্জেন্টিনা সবসময় সহজ টিমের সাথে পরে, ওইবার রাউন্ড অফ 16 এ ফ্রান্সের সাথে পড়ে গেছিল। তো আর্জেন্টিনা কিন্তু ফ্রান্সের সাথে সেইবার 2018 সালে তারা 4-3 গোলে বিদায় নিল রাউন্ড অফ 16 থেকে। এরপরে কিন্তু 2022-এ এসে আর্জেন্টিনা সেই ফ্রান্সকে হারায় ওয়ার্ল্ড কাপ নিল। সেই ক্রোয়েশিয়াকে আবার 3-0 হারায় তারা হচ্ছে সেমিফাইনাল থেকে উঠলো। এখন আর্জেন্টিনা এই যে ট্রানজিশন পিরিয়ড, এটা শুরু হয়েছে 2018 সালে সাম্পাওলির বিদায়ের পর। হোর্হে সাম্পাওলি যখন কোচ এক্সাক্টলি। ছিল, লিওনেল স্কালোনি তখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। সাম্পাওলি বিদায় হওয়ার পরে সবাই বলতেছিল স্কালোনিকে কোচ দিবেন, তার কি কোনো কিছু আছে? আর্জেন্টিনা কিন্তু অনেক বড় বড় কোচ আছে, ইভান এবার ওয়ার্ল্ড কাপে আছে, মারিসিও পচেত্তিনো আছে, বিয়েলসা আছে, তারপরে হচ্ছে ওই পাশ থেকে আরো বেশ কয়েকটাই আছে। তবে আহ, মানে ৪ টা কোচ এখন পর্যন্ত টিকে আছে। ৬ টা কোচ এবার ছিল ৪৮ টা দলের মধ্যে। কিন্তু ৪ টা এখনো 4টা কোচ টিকে এখনো আছে। টিকে আছে। তো আর্জেন্টিনার অনেক কোচ ছিল নামি দামি, কিন্তু আর্জেন্টিনা সেই সকল কোচের দিকে না যায়, আর্জেন্টিনা লিওনেল স্কালোনির উপর ভরসা করে, কারণ আর লিওনেল এটাই স্কালোনির ছিল উপরে আর্জেন্টিনার সবথেকে বড় একটা জুয়া। জুয়া। এবং এই জুয়াটা আর্জেন্টিনার একদম জায়গা মতো জুয়াটা পড়ছে এবং এই জুয়াটা কাজে লাগছে। তার প্রমাণ কি? ২০২০ নাকি ২১ এর কোপা? 2020-এর কোপা। ২০২০ এর কোপা কোপা আমেরিকা, ২০২২ এর বিশ্বকাপ, কাপ। ২০২৪ এর কোপা আমেরিকা, আর এখন সদ্য আরেকটা ও আল্লাহ জানে মাঝখানে, কি হয়। এটা নিয়ে মাঝখানে অনেক একটা বেশি। একটা কাপ ভুলে গেছে, আমি মনে করাই দিই। মাঝখানে আবার একটা কাপ ছিল কোনটা মামা? 2021-এ ফিনালিসিমা। ফিনালে সীমাকে আসলে করে লাভ নাই। ফিনালে সীমা এটা হয়, হয় না, হয়, হয় না। এটাকে আসলে আমরা ধরে লাভ নাই। না, এটাকে কাপ আমার তো কাপ তো ঠিক আছে। কাপ তো একটা জিতলো, ধরাই ধরলাম যায়, আমরা কাপ জিতছে। কাপ তো ধরাই যায়। আচ্ছা, এবার মেইন বিষয় বলো। সেটা হচ্ছে যে আর্জেন্টিনার আসলে একাদশটা কি নিয়ে আসা যেতে পারে? আর্জেন্টিনার স্কোয়াডটা আমার কাছে কেন জানি মনে হইতেছে জোভানি লো সেলসোর আগের দিনের যে পারফরমেন্স, ওই পারফরমেন্সে লো সেলসোকে আলমাদার জায়গায় নামাইলেও নামাইতে পারে, সাব করাইতে পারে। আর আরেকটা জিনিস, আর্জেন্টিনা আগের ম্যাচে জর্ডানের ম্যাচে একটা ওয়ান্ডার কিড আমি দেখছি, বার্কো ভ্যালেন্টিন, মারাত্মক। এনজো ফার্নান্ডেসের যদি কোনো সময় কোনো ম্যাচে রিপ্লেসমেন্ট লাগে, এই বার্কো কিন্তু একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারবে। ওর প্রপার টাইমিং এ ডিফেন্ড, প্রপার অ্যাটাকিং এ ওঠা, প্রপার হচ্ছে বক্স টু বক্স অ্যাটাকিং এ ওয়ান্ডার কিড। বার্কো খুব মারাত্মক একটা খেলতেছে এই ছেলেটা। সুতরাং বার্কো চেঞ্জ হতে পারে, বার্কো আসতে পারে হয়তো বা ইনজোর জায়গায়। ম্যাকালিস্টার আছে, পারাদেসকে অনেক বেশি ফিট মনে হয়েছে আমার কাছে। পারাদেসও কিছুটা কিন্তু হচ্ছে আসতে এখন পারে। এই বিশ্বকাপের এই ম্যাচটাতে তবে কিন্তু লাইন আপে কঠিন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হুলিয়ান আলভারেজ একটু অফ লাগতেছে। এখন হুলিয়ান আলভারেজ বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের ঘটনা সবাই জানা, যে ওদের মধ্যে কি হয়ে গেছে, এটা নিয়ে হয়তো বা ডিস্টার্ব হতে পারে। বাট লাউতারো একটা পেনাল্টি থেকে গোল করার পর একটু উজ্জীবিত, লাউতারোকে আমরা ব্যাক পাইতে পারি। তো আমার মনে হয় একাদশ মনে হয় না স্কালোনি খুব একটা বেশি চেঞ্জ করবে, তবে সাবে যে ডেফিনেটলি আলমাদার জায়গায় হয়তো বা লো সেলসো এবং হচ্ছে এনজোর জায়গায় হয়তো বা বার্কো, বা ইয়ের জায়গায় বার্কো আচ্ছা, আসতে তোর পারে। আর এখানে বিষয় হচ্ছে যে তোমার এই যে এবার আর্জেন্টিনা যেহেতু জানে যে ওরা সম্পূর্ণ কেপ ভার্দে সম্পূর্ণ লো ব্লক ডিফেন্সে খেলবে আর তারা মাঝে মাঝে অ্যাটাকে যাবে। এটা তো কাউন্টারে। বোঝায় কাউন্টার অ্যাটাকে যাবে। এখন এখানে তোমার আমার মনে হচ্ছে যেটা যে ওরা যেহেতু কাউন্টার অ্যাটাকেই যাবে, তাহলে সেক্ষেত্রে আসলে ডিফেন্সের ভূমিকাটা কি হইতে পারে? কারণ এখানে কিন্তু যদি কাউন্টার অ্যাটাকে যায় আর যেটা অনেকটা ধারণা করা হচ্ছিল যে ওদের এই ব্লকটাকে ভেঙে ভিতরে ঢোকাটা অনেক টাফ হয়ে যাবে। হুম, সো হুম। তারা বাইরে থেকে হয়তোবা আর্জেন্টাইনরা গোল দেওয়ার চেষ্টাটা করবে। আর লিওনেল মেসি তিনি তো আসলে এমন একটা প্লেয়ার যে সে কিন্তু আসলে কোনখান দিয়ে ফাঁকা ফোকর দেখা যে ঠাস করে একটা মাইরে দিবে কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। না। সো ওই ক্ষেত্রে তার প্লেয়ার গুলো আসলে যে মানে নিজেদেরকে যে সেট করে রাখতে পারবে সেটাও কিন্তু একটা টাফ। কারণ আপনার ডি বক্সের ভিতরে যদি একসাথে যদি আপনার ১০ টা প্লেয়ার থাকে, তো এখানে তো আসলে মানে প্লেয়ার খুঁজে পাওয়াটা তো একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, মেসি হয়তোবা সেদিক থেকে অনেক বেশি এক্সপার্ট, কিন্তু তারপরও বিষয়টা কি একটু কঠিন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে, কিন্তু একটা সুবিধা হচ্ছে কি এখানে একটা মানে চান্স হচ্ছে আর্জেন্টিনার জন্য, যে একটা কি বলবো আর্জেন্টিনার জন্য লাক্সারি একটা ব্যাপার ছিল, সেটা ব্রাজিলের ছিল না। যে ব্রাজিলের যেমন লাক্সারি ব্যাপারটা ছিল না, 3টা ম্যাচ 3টাতেই ফোকাস করা লাগতো, কারণ মরক্কোর সাথে ড্র হয়ে গেছে। আর্জেন্টিনার কাছে জর্ডান ম্যাচে লাক্সারি ছিল, অটামেন্ডি এবং হচ্ছে আমরা ইয়েকে দেখছি, লিসান্দ্রো মার্টিনেজকে দেখছি, এবং হচ্ছে অটামেন্ডির সাথে সেনেসিকেও দেখছি আমরা হচ্ছে একটা জুটি করতে। কিন্তু এখানে কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুইজনই হচ্ছে ব্যাক করবে, এবং এটা কুটি রোমেরো আসার পরে স্পেশালি কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ থাকা অবস্থায় ফুল ব্যাক, এটা হচ্ছে আর্জেন্টিনার সর্বকালের সবচেয়ে সফল ফুল ব্যাক। ওরা থাকা অবস্থায় অতগুলো গোল নর্মালি আর্জেন্টিনা কনসিড করে না, এখন কনসিড করারও কথা না। আমার মনে হয় কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ
ফুল ব্যাকটা সেন্টার ব্যাকটা সামলায় নিবে এবং ফুল ব্যাকে আমার কাছে মনে হচ্ছে মেদিনা এবং হচ্ছে মলিনা ওরা দুইজন মোটামুটি যতটা পারবে ব্যাকআপ দিবে এবং না হলে ব্যাকআপ দেওয়ার জন্য রড্রিগো ডিপল আছে, বল যেখানে রড্রিগো ডিপল সেখানে। সুতরাং আমার এটা নিয়ে টেনশন নাই, যতক্ষণ ডিপল আছে ও ততক্ষণ বাবা, কোনো টেনশন নাই। আর ডিপল তো আমাদের মেসির বডিগার্ড, ডিপল সবাই কিন্তু জানে ডিপল এখন সে কিন্তু প্লেয়ার, মেসির গার্ড দিবে না সে ওদিকে যাবে। সে সে তো মেসিকে না, সে বলকে গার্ড দেয়, সে না, সে বলকে তো গার্ড মেইনলি দেয়, মেসিকে গার্ড দেয়। মেসিকে গার্ড দেয়। এটা একটা ভালোবাসা মানুষজন নাম দিচ্ছে। এই ছেলেটা তার ক্যারিয়ারই বিসর্জন দিচ্ছে লিওনেল মেসির জন্য। মানে লিওনেল মেসির বডিগার্ড হওয়া হচ্ছে তার কাছে অনেক সম্মানের বিষয়। না হলে এত কম বয়সে ইন্টার মায়ামিতে চলে যাওয়া, এটা প্রকাশ করে আসলে আর্জেন্টাইনরা ওয়ার্ল্ড কাপের জন্য অনেক বেশি মরিয়া, অনেক বেশি মরিয়া এখন তারা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা জন্য। ওয়ার্ল্ড কাপের জন্য মরিয়া নাকি অ্যাকচুয়ালি না মেসির না, জন্য আমার কাছে মরিয়া? আমার কাছে মনে হচ্ছে ওদের মানে আর্জেন্টিনা যদি কোনো জায়গায় লাইট না হয় এরকম যে আমরা তো বিশ্ব চ্যাম্পিয়ন, ওকে ফাইন আমরা জিতে যাব, এটা না হলে আর্জেন্টিনাকে ফাইনালের আগে থামানো খুব মুশকিল হয়ে যাবে। এটা দেখছেন, আমার এটা কাছে কিন্তু ওর মনে হচ্ছে। কথাও কিন্তু বোঝা গেল যে আর্জেন্টিনার যে রাস্তাটা আসলে অনেকটাই সহজ অন্যান্য টিমগুলোর না না তুলনায়। না, এটা সামনে কিন্তু সামনে কলম্বিয়া এবং ব্রাজিল আসতেছে, সুতরাং অতটাও সহজ না। যদি বলে যে ঠিক আছে কলম্বিয়া তো ঠিক আছে, ব্রাজিল সহজ, আমি মেনে নিব, কোনো সমস্যা নেই, ও বললে আমি মেনে নিব, কিন্তু ব্রাজিল সহজ না। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে যদি ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে আমাদের অফিসেও খেলা হয়েছে, ওইটাও ম্যাচ সহজ হয় নাই। ব্রাজিল আর্জেন্টিনার জার্সি মানেই ম্যাচ কঠিন, এটা আমরা যদি পরে নামি তাও ওই ম্যাচ সহজ হবে না। ওই সুতরাং ম্যাচটা সহজ হবে না সেটা ব্রাজিল সবাই জানে, আর্জেন্টিনা কিন্তু আগে দেখা কোনোভাবেই না। বিষয় যে এই দুইটা দল সেমি পর্যন্ত আগে যেতে পারে কিনা। আর যদি যেতে পারে তাহলে সেই দিনটা হবে ফুটবল ইতিহাসের জন্য একটা ঐতিহাসিক দিন এখন এবং একটা স্মরণীয় দিন এবং একটা রোমাঞ্চকর দিন, এবং ওই দিনটা এমন একটা দিন হবে যে দিনটা পুরো বিশ্বটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একদল আর্জেন্টিনার সাপোর্টার, একদল ব্রাজিলের সাপোর্টার। এমনকি অনেক জায়গাতে এটা নিয়ে অনেক মারামারিও হবে, কাটাকাটিও হবে। অনেক রকমের অনেক কিছু ঘটে যাবে। মানে ওই দিনটা ওই ইতিহাসের পাতায় এমনভাবে লেখা থাকবে, কারণ প্রায় ৩ যুগ পর, যদি ভুল না বলি, হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনা আর্জেন্টিনার একটা মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে বিশ্বকাপের মঞ্চে, তাও ফিফা। আবার সেমিফাইনালের জায়গায়। এখানে আমি একটা প্রশ্ন মানে করতে যেতেছি ঈশানকে, সেটা হচ্ছে যে ঈশান তো মোটামুটি সব ধরনের খেলায় ফলো করে। আইসিসি কমনলি ভারত পাকিস্তান ম্যাচ রাখে না গ্রুপ রাখে। পর্যায়ে, হুম। মানে এটা যে কোনো ভাবে করাইতে হয় হ্যাঁ, এটা কিন্তু, করাইতে হয়। এবং চেষ্টা করে যাতে সেমিফাইনালেও যায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। হ্যাঁ, যায়। ফিফা কি কখনো করছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল যাতে খেলে? কারণ না, এটা এইটা কখনোই করতে পারবে না। করতে কারণ পারবে কি? না। ফিফা এমন একটা জিনিস, হ্যাঁ, আপনি যদি বলেন, আপনারা যদি বলেন বা দর্শক অনেক কিছুই বলে বা ফ্যানরা অনেক কিছু আসলে ধারণা করতে পারে। শেষ কথা, আমরা এটা আসলে একটা ধারণা। ধারণা কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস কি, ৪৮ দল থেকে কোন দলটা যে কোন ২ টা দল যে ফাইনালে খেলবে এটা কেউই বলতে কেউ বলতে পারবে পারবে না। না। তো আল্টিমেটলি ৪৮ দলের মধ্যে যে এমন কোন দল যারা ফাইনাল খেলবে এটা কেউ প্রেডিকশন করা সম্ভব ওই না। এই পাশ থেকে কারণ একেবারে ছোট দলটার কাছেও অনেক বড় দল হাইরা যেতে পারে। হ্যাঁ, যেমন প্যারাগুয়ের কাছে জার্মানি হারছে, কিংবা কেপ হুম। ভার্দের মতো দলের সাথে উরুগুয়ে ড্র করছে। স্পেনের মতো দল এই কেপ ভার্দের সাথে ড্র করছে। আপনি কি এটা কখনো ভাবছিলেন? আপনারা কেউ কখনো এটা চিন্তা করতে পারছিলেন? ইভেন এই পাশ থেকে স্পেন আর ফ্রান্স আসতেছে সেমিফাইনালে, ওই পাশ থেকে ব্রাজিল আর্জেন্টিনা আসতেছে সেমিফাইনালে। মানে এটা এ এটা কিন্তু এটা কিন্তু এই যে দেখেন, যারা রোড ম্যাপ গুলো করতেছে এরাও কিন্তু একটা ভাবনা থেকে করতেছে, করতেছে যে জাস্ট ফর ফান এর জন্য করতেছে। করতেছে যে বাট দেখা যেতে পারে যে প্লেইং এমনও হতে স্ট্রেংথ পারে এর যে উপরে। এই ৪ টা দলের কোনটাই ফাইনালে গেল না, হ্যাঁ, সেমিফাইনালেও গেল না। তখন না, কি করবেন? প্লেইং তখন স্ট্রেংথ এর দেখবেন উপরে। যে এরাই দেখবেন যে আবার নতুন আরেকটা ইকুয়েশন দাঁড় করাবে। হুম, মানে মেইন কথা হচ্ছে ইকুয়েশনের পর ইকুয়েশন আপনি দেখতেই থাকবেন যতদিন না পর্যন্ত ১৯ তারিখটা আসতেছে। হ্যাঁ। ইভেন নরওয়ে যেভাবে খেলে উঠতেছে কেউ চিন্তা করে না নরওয়ে এরকম কিন্তু পারফরম্যান্স আসলে করবে। নরওয়ের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ নরওয়ে বা মার্টিন ওডিগার্ড আর হাল্যান্ড ছাড়া ওদের নামকরা প্লেয়ার কিন্তু আসলে খুব একটা নাই। খুব কিন্তু একটা নাই, ওরা আসলে কি, ওরা টিম ওয়াইজ খেলছে। খেলছে, দ্যাটস ওয়াই ওরা ভালো করছে। ভালো আর করতেছে। লাস্টের ম্যাচটা যেটা ফ্রান্সের সাথে হারছে, ওই ম্যাচটাতে খুব যে খারাপ খেলছে এমন না, ভালোও খেলছে, কারণ ওরা অ্যাটাক করছে, বেশ কয়েকবার অ্যাটাক করছে। আর টিমটা ছিল কি একেবারে পুরো বেঞ্চের টিম। বেঞ্চের টিম, ১০ জনরেই মেইন টিম থেকে মেইন বসায় টিম দিয়া থেকে বসায় দিয়ে এই তারপরে টিম ফ্রান্সের সাথে নামাইছে। খেলাইছে। সো তবে আইভরি কোস্টের সাথে যে ম্যাচটা খেলছে, এই ম্যাচটা আসলে পার্সোনালি আমার পছন্দ হয় নাই। কারণ ওদের খেলাটা আমার ওইদিন ভালো লাগে নাই। তারপরেও যাই হোক, যে ওরা 16 এ যদি চলে গেছে, এখন খেলা ব্রাজিলের সাথে, খুব এটাও একটা যে মারাত্মক একটা ম্যাচ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ এখানে হাল্যান্ডরে আটকানোর জন্য হয়তোবা এই যে আমরা আর্সেনাল বা ম্যানচেস্টার সিটির যদি খেলা দেখি, তাহলে দেখছিস তো গ্যাব্রিয়েল আর গ্যাব্রিয়েল ও হালান্ডের, একাই কিন্তু আসলে হাল্যান্ডে আটকায়। হালান্ডের সাথে অনেক তো ভালো সম্পর্ক আছে তাদের। এখন দেখা যাক আসলে কি হয়। বিশ্বকাপের মঞ্চে তো অনেক কিছুই হয়। হয়। আর সবথেকে এখন সবার নজর থাকবে যে কেপ ভার্দে আর আর্জেন্টিনার। এখন কি এমন হতে পারে যে আর্জেন্টিনার রাস্তা সহজ হবে, নাকি নতুন করে একটা ইতিহাস, নতুন করে একটা বিশ্বমঞ্চে একটা মহাকাব্য রচনার অপেক্ষায় থাকবে কেপ ভার্দে? সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র।
সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।